চারতলার প্রকাণ্ড করিডোরে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে তারা। এদিকটাই লোকের আনাগোনা তেমন একটা নেই। তাজিম শিকদার হাত মুঠোবদ্ধ করে চেষ্টা করে নিজেকে সামলে নেওয়ার, চোখ মুখে শক্ত করে অধৈর্য হুঙ্কার ছাড়েন। আমি ওই সুরগুলোকে নিজের হাতে খুন করব। কন্ট্রোল ইয়োর সেলফ চাচ্চু। গম্ভীর থমথমে মুখে আচমকা ঠোঁট এলিয়ে হাসে বর্ণ। তার ছিল মিশ্রিত মৃদু হাসি, উভয় হাতের আঙ্গুলে আঙুল চালিয়ে কর ভেঙে ফিসফিস করার মতো বলল নাক সিটকিয়ে, আইন নিজের হাতে তুলে নেওয়ার কথা ভাবনাতেও এনো না প্লিজ। এটা অন্যায়, নীতি পরিপন্থী, ধর্মেও সইবে না। ভদ্রলোক চমকানোর মতো চাইলেন, কঠোর গলায় শোধালেন, ছেড়ে দিব? আমার মেয়ে অনিশ্চিত জীবন নিয়ে হসপিটালে বেডে শুয়ে থাকবে, আর ওরা মুক্ত বাতাসে শ্বাস টানবে। কেন, তোমাদের বিশ্বস্ত আইন আছে না? তাদের উপর ছেড়ে দাও। ওরা আসল অপরাধী শনাক্ত করতে পারলেও শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দিবে না। আর আমার কলিজায় আঘাত করার একমাত্র শাস্তি মৃত্যু ছাড়া অন্য কোনো পুরস্কার আমি দেখছি না এই মুহূর্তে। বর্ণ অবচেতন মনে সজোরে ওপর নিচ মাথা ঝাঁকায়, ঠোঁটে ঠোঁট গুজে ডান ভ্রুতে তর্জনী ঘষে বলল অনদ্রুজে, বিদ্যায় আছে ক্ষমা মহত্বের লক্ষণ। বাক্যটি তার মুখে শুনতে বেশ বিশ্রী রকমের সুন্দর লাগলো। কি তাজিম শিকদার বিস্ফোরিত চোখেই তাকায়, মস্তিষ্কে সমস্ত রাগ ক্ষোভ যেন এখনই বর্ণর উপর গিয়ে বর্তাবে। সুচালো চোখে তাকিয়ে বর্ণ বলল, ধরো, তুমি ওদের তিনজন এবং এদের পেছনে যে কলকাঠি নেড়েছে তাদের পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিলে। ফলস্বরূপ তোমার কি শাস্তি হবে? বাই এনি চান্স মজা করছিস আমার সাথে? নো, আই এম সিরিয়াস। দীপ্র মেজাজে তাকিয়ে থাকলেন তাজিম শিকদার। বর্ণ কপাল কুঁচকে ডান হাত পেছনে ঠেলে মাথা চুলকায়, অতঃপর গা ছেড়ে গম্ভীর গলায় জানালো, শীঘ্রই রংপুর ফিরছি আমি। ডক্টর মেহরাব এসে পর্যবেক্ষণ করে গেল সুখকে। পেশেন্টের পাশে বসে সশব্দে কাঁদতে উত্তক্ত করতে নিষেধ করে দিয়েছেন। এখনও ঝুঁকি পুরোপুরি কাটেনি, তবু রুবায়াত মেয়ের পাশে বসে খুব কেঁদেছেন নিঃশব্দে আঁচলে মুখ চেপে। সুখকে দেখার জন্য 5 মিনিট সময় পেয়েছিলেন। উপরে যতই শক্ত হওয়ার কথা বলুক, মেয়ের এমন নিদারুণ পরিণতি দেখে দমিয়ে রাখতে পারেনি চোখ দুটোকে। পুনরায় ঝরঝর করে কেঁদে ফেললেন। সুখের লম্বা কাঁধ ছড়িয়ে কোমরের ওপরে ভাগ অবধি নেমে আসা সিল্কি চুল আর নেই, কেটে ফেলা হয়েছে। মাথায় বড়জোর 1 ইঞ্চির মতো অবশিষ্ট আছে। কেটে নেওয়ার রক্ত মিশ্রিত চুলগুলো প্রায় অনেকক্ষণ বুকে জড়িয়ে রেখেছিলেন তিনি। এগুলো সুখের বড্ড শখের ছিল। চুলের যত্নে সে কভু অবহেলা করে না। ছোটবেলায় একবার চুলের আগা ছেটে দিয়েছিলেন রুবায়াত, নিচ থেকে চুল ছাঁটলে নাকি আরো সুন্দর হয়ে বেড়ে ওঠে। তার অনুমতির চেয়ে খানিক বেশি লম্বা কেটে ফেলেছিলেন বলে সেদিন অভিমানে কত যে চোখের পানি ঝরালো মেয়েটা। ভাতও খায়নি একদিন। সুখ যদি এখন চোখ মেলে দেখে তার চুল নেই, তখন কেমন প্রতিক্রিয়া দেখাবে? নিশ্চয়ই খুব খুব কাঁদবে, কেঁদে বুক ভাসাবে। নাক টেনে অভিমানী চোখে আম্মুকে বলবে, অন্তত তুমি তো জানতে আমি চুলগুলোকে কত ভালোবাসি, তাও ওদের কেটে ফেলতে দিলে আম্মু। মাথার 1/3 ধবধবে সাদা ব্যান্ডেজ, ব্যান্ডেজের একাংশের রক্ত ভেসে ওঠে, রক্তিম হয়ে আছে। স্যালাইন চলছে, মুখে অক্সিজেন মাস্ক, হাতে ক্যানেলা। ফুট ফ্লোরের একটা নির্জন কক্ষে হসপিটালের বেডে নিশ্চুপ ঘুমিয়ে আছে সুখ। শ্বাস প্রশ্বাস চলছে। কপালে বা ভ্রুর ওপরাংশে একটা কালচে সরু রেখা, ঠোঁটের কোণে মেডিট্যাপ, থুতনির তলদেশে ডান কানের গোড়ায় আঁচড়ের দাগের মতো ক্ষতচিহ্ন। বর্ণ নিরলস তাকিয়ে রইল। পরনে হসপিটালে সবুজ পোশাক, নিথর মন। সেখানে ভাবনারা এক মুহূর্তের জন্য কোথাও যেন ফেরার। কক্ষ ফাঁকা প্রায়, কেবলমাত্র দুজনকেই চোখে পড়ছে, বেডে ঘুমন্ত সুখ আর তার দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকা বর্ণ। সুখের মাথার পাশে বা হাত ঠেস দিয়ে খানিকটা ঝুঁকে গেল, অপর হাতটা তুলে ধীরে সুখের চোখের কাছাকাছি টেনে নিয়ে গেল। চোখের কার্নিশ বেয়ে এক বিন্দু অশ্রু গড়িয়ে পড়ছে। সন্তর্পণে বর্ণ সেটা তর্জনীতে তুলে নিয়ে পুনরায় হাত গুটিয়ে দিল আস্তে করে। গত 2 দিন ধরে কত নিশ্চিন্তে ঘুমিয়ে আছিস, ক্লান্ত হচ্ছিস না? এবার চোখটা তো খুলে থাক। তোকে ঘুমন্ত অবস্থায় একদম বাজে দেখায়। উঠে পড় আর আমার আদেশের বিরোধ কর দেখি। কয়েকদিন ধরে দেখলাম কাজটা ভালোই পারিস। সুখের কানের কাছে পৌঁছালো কি তার কথাগুলো?
বর্ণকে বুঝতে পারলো তার অজান্তেই সুখ আবারও তার বিরোধ করলো। এই যে বর্ণ তাকে জাগতে বলল, অথচ সুখ নীরবে চোখ বুজে আছে প্রত্যুত্তর না করে। এটা কি বর্ণর কথার বিরোধ না? বর্ণ অন্যমনস্ক হয়ে সুখের চোখের দিকে অপলক চেয়ে রয়, দৃষ্টি প্রখর হয় হঠাৎ। ছোটবেলায় খেলার ছলে একদিন কোথাও একটা কপালে চোট লেগেছিল সুখের। বয়স আর কত হবে, আনুমানিক 3। প্রকৃতিতে তখন শীত শীত আবহ, ঠান্ডা হাত জিনিস খাওয়া পুরোপুরি নিষেধ। আইজা আইসক্রিম ফ্রিজে রেখে তালা মেরে দিয়েছে। বর্ণ কৌশলে চাবিটা হাতিয়ে ফ্রিজের কাছে চলে গেল। সঙ্গে নিল ফুলকেও। পাশেই দাঁড়িয়ে ছিল ছোট্ট ফুল, তা তার খেয়ালই ছিল না। টেনে খোলার সময় ফ্রিজের কোনা লেগে সুখের কপালের মেডিটেপ লাগানোর চোটে বাড়ি খেলো। মুহূর্তে যন্ত্রণা দুঃখে কাতর মুখে বাচ্চাটা কেঁদে উঠল। জোরে শব্দযোগে কাঁদতে পারত না সে, ফুপিয়ে ওঠে। বর্ণ কি করবে খুঁজে পায় না। তৎক্ষণাৎ ছোট্ট সুখের মুখখানা হাতের আঁচলায় করে আঘাতপ্রাপ্ত জায়গায় ঠোঁট দাবিয়ে চুমে এঁকে দিয়েই বলল, কাঁদে না ফুল, আদর দিয়েছি না, এখনই ভালো হয়ে যাবে। সুখের কান্নারা থেমে গিয়েছিল। পরপর ফ্যাল ফ্যাল করে চেয়ে থেকেছিল, হয়তো আব্বুমোর পর তৃতীয় কেউ এভাবে চুমু দেওয়ায়। বর্ণর কপাল সংকুচিত হয়। দৃশ্যটি বহু বছর পর হানা দিয়েছে মনে। যেভাবে সেদিন কান্না থেমেছিল সেভাবে আজ কি ফুল চোখ খুলবে যদি কপালের কাটা রেখায় একটা কোমল চুমু আঁকে? সুখের কানের কাছে মুখ বাড়িয়ে দেয় বর্ণ। তোকে কষ্ট দিয়েছি নিশ্চয়ই আমার উপস্থিতি এখন আর তোর হৃদয় প্রফুল্ল করে না। ইটস নর্মাল। ঢোক গেল একটা, ফট করেই বলল, একটা কিস করি। ছোটবেলায় যেমন কান্না থামিয়ে দিয়েছিলি তেমনি এই এই কোমা ছেড়ে উঠে যা। হ্যাঁ, আমার কথা ছাড়, তুই তো তোর বাবা মাকে ভীষণ ভালোবাসিস তাই না? দেখে আয় তারা কাঁদছে তোর শোকে। হারি আপ। সুখ নিশ্চুপ, অনর। বর্ণ জিভের ঠোঁট ভিজিয়ে নেয়। তার কি হলো কে জানে। কপালের কাটা রেখায় তাকিয়ে থেকে সুখের একটা চুমু দেওয়াই যায়। সুখ যদি নাও ওঠে এই বদ্ধ কক্ষের এই কথাটি সে ছাড়া কেউ জানতেও পারবে না কখনো, স্বয়ং ফুলও না। পূর্বের মতো ঈষৎ ঝুঁকে বর্ণ ঠোঁট এগিয়ে নিয়ে যায়। উষ্ণ শ্বাস আছড়ে পড়ছে সুখের মুখে চোখে। ঠোঁট যখন কপাল ছুঁই ছুঁই, বর্ণ থমকে গেল আচমকা। সুখে শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক হচ্ছে ক্রমশ। জোরে জোরে শ্বাস টানছে। চোখ পাকিয়ে হার্টবিট পর্যবেক্ষণ যন্ত্রের দিকে তাকিয়ে দেখে সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো সুখের হার্টবিট ঊর্ধ্ব গতিতে উঠছে তো আবার নামছে। তড়িৎ দুকদম পিছু সরে আসে বর্ণ। শরীর ঘামছে তার। ঘাড়ে গলায় হাত মালিশ করে বুকে হাত রেখে চেপে ধরেই বলল, হৃদযন্ত্রের ছটফট বাড়ছে। আচমকা সম্বিত ফিরল যেন। খানিক আগে কি করতে যাচ্ছিল ভেবে গলা খাকারি। মাথা চুল টেনে ধরল। মনে হলো খানিক আগে সে তার নিজের নিয়ন্ত্রণেই ছিল না। বর্ণ ঢোক গিলে চাইল সুখের দিকে। শ্বাস প্রশ্বাস পুনরায় স্বাভাবিক হচ্ছে তার। বর্ণ ঠোঁট কামড়ে সরু চোখে আবার এগিয়ে গেল সুখের দিকে। বলল অদ্ভুত সুরে, অচেতনাও আমার উপস্থিতি তোর হার্টবিট করে? ট্রু লাভ, আজও ভালো টালো বাসিস আমায় কেন? বর্ণ রংফুল ভেবে আজ এদিকটায় তাকে আর তেমন একটা প্রয়োজন হবে না। শুট শেষ করে পুনরায় আসবে। রূপায়াত সুখের সঙ্গ ছাড়া ঘরমুখী হবে বলে মনে হয় না। বাকি রইল তোফা, অভ্রর, সাইমা বুয়া। তাদের ব্যাপারে মাহির জানে না। তোফার সাথে তার ঘটা করে কখনো কথা হয়নি। হসপিটালে 2-1 বাক্য আদান প্রদানে 3বারের মতো কথা হয়েছে কেবল। মেয়েটাও আজকাল আগের মতো কল করে মাহির ভাই, ভাইয়া কোথায়, আপনাদের প্ল্যান কি, শুট কোথায়, এইটা ওটা আর জিজ্ঞাসা করে না। হয়তো সেদিন হুটহাট কল করতে নিষেধ করেছে বলে। এটা কি অভিমান? অবশ্য একদিকে ভালোই হয়েছে। এখন সাময়িক কষ্ট পেলেও একসময় তাকে স্বপ্নেও মনে পড়বে না তোফার। ইস, মাহির যদি জানতো তোফা নামের মেয়েটির পুরো স্বপ্ন রাজ্যই মাহিরের নামে লিখে দেয়া, বোধ হয় সে জানে না, অথবা জেনেও না জানার ভান ধরে আছে। পার্কিং লটে এসে বর্ণর ফোনে ডায়াল করলো মাহির। বলে যে এখনই এই মুহূর্তে রংপুর যাওয়ার তাড়া দিয়ে তাকে গাড়ির নিকট পাঠালো। ভদ্রলোকের আভাস মাত্র নেই, অথচ বহুরূপী ভদ্রলোক।
মুখে মাস্ক চেপে দুহাত পকেটে পুরে বুক সিধে করে দাম্ভিকতার সাথে এগিয়ে চলল বর্ণ। এই মিডিয়া জগতে নাম কামানোর এই একটাই সুবিধা, যেখানে যাও মুখ ঢাকো, নয়তো জনগণের সাথে সেলফি বিলাস করো। মাহির প্রায়শই বলে, স্যার, আপনি বডিগার্ড কেন রাখছেন না? আপনি আগে আগে হাঁটবেন আর পিছু বডিগার্ড, তখনই তো সেলিব্রিটি ভাবটা গভীর লাগবে। আমি একাই 100। বর্ণর এই কথাখানার কাছে মাহিরের ওইসব যুক্তি খণ্ডন হয়ে যায়। অতঃপর মাহির হতাশ এই ঘাট তারা বসকে নিয়ে লিফট একটু পরে বর্ণর কাছাকাছি পৌঁছানোর আগে লিফট থেকে বেরিয়ে এলো ডক্টর মেহরাব। পরস্পরকে দেখে দুজন থামলো নিস্তানে। ডক্টর মেহরাব তীক্ষ্ণ খেয়ালের তাকাতেই বর্ণর চক্ষু হাসলো যেন। আলগোছে হাত বাড়িয়ে দিয়ে বলল ভ্রু উঁচিয়ে, আসপিয়ান বর্ণ। মেহরাব হাতটার দিকে চেয়ে সৌজন্যে হাসে, হ্যান্ডশেক করেই বলে, রকস্টার। কাজ ঝাঁকায় বর্ণ দৃষ্টি চঞ্চল পঙ্খির মতো ডানে পায়ে ঘুরে হাত গুটিয়ে মেহরাব বুকে ভাঁজ করে ছোট ছোট চোখেই বলল দ্বন্দ্ব মিশ্রিত গলায়, ম্যাবি গানের জগতের বাইরে গিয়ে আপনাকে অন্যভাবে চিনি, দেখেছি। কিন্তু আমার তরফ থেকে আমাদের সাক্ষাৎ এই প্রথম। ইতোপূর্বে আপনাকে কখনো দেখেছি বলে মনে হয় না। জিভে চুকচুক শব্দ তুলেই বলে, সরি। সময় ব্যয় না করে মুখের ওপর নাকচ করে দিয়ে মৃদু হাসলো বর্ণ। তার কণ্ঠে কোনো ইতস্তত বা সংকোচ ছিল না, অবশ্য থাকার কথাও নয়। এভাবে মুখ চলাতে সে বরাবরই পটু। ডক্টর মেহরাব কিঞ্চিত অপমানিত বোধ করলেও তা প্রকাশ না করে অপ্রস্তুত হাসলো, ঘাড় ঈষৎ ঝুঁকিয়ে তর্জনীতে কপাল চুলকেই বলে, হতে পারে আমার দেখার ভুল, আপনার বোন নাকি? তার শেষের ইঙ্গিত ছিল সুখের দিকে। এক মুহূর্তের জন্য বন্ধ থমকালো। ফুল তার বোন, অনেকটা তেমনি, তবে ভেতর থেকে কেউ একজন বিরোধ করে উঠল যেন। অযথায় শীতল মেজাজ বিগড়ে যেতে ধরে। বোবা ফুল কোন সুখে তার বোন হতে যাবে? তাজিম শিকদার অল্প কিছু আহার করলেও রুবায়াত কিচ্ছু মুখে তুলতে নারাজ। তিনি মেয়েকে ছাড়া কিছুতেই মুখে খাবার তুলবেন না, গলা দিয়ে খাবার নামবে না যে। আজাদ শিকদারকে মান্য করেন সকলে। পরবর্তীতে তিনি বুঝিয়ে শুনিয়ে বলতে গুনে গুনে 5 লোকমা ভাত খেলেন। আজাদ শিকদারের ফ্ল্যাটে রান্না করেছিলেন সাইমা বুয়া আর তোফা মিলে। ফ্রিজে গরুর মাংস রাখা ছিল। বৈঠকে বসেছিলেন দুভয়। মেয়ের এই অবস্থার জন্য যে বাবা যারা দায়ী তাদের উপযুক্ত শাস্তি না দেওয়া পর্যন্ত তাজিম শিকদার ক্ষান্ত হবেন না। তবে এসবের আগে সুখে সুস্থ হওয়া চাই। স্টিয়ারিংয়ে হাত চালানোর ফাঁকে ফাঁকে আর চোখে বর্ণকে অবলোকন করছে মাহির। চোখ বুজে বর্ণ সিটে মাথা এলিয়ে রেখেছে। মুখে এখন মাস্টাস নেই। ডান হাতের মুঠোয় প্রেসিং বলে চাপ প্রয়োগ করছে নিজ ধ্যানে। মস্তিষ্কে কি খেল চলছে মাহির ধরতে পারছে না, তবে কিছু একটা যে চলছে তা নিশ্চিত। জানতে চাইলো অল্প আওয়াজে, বস, আপনাকে অন্যরকম দেখাচ্ছে। কোনো বিষয়ে চিন্তিত? বর্ণখানে ঘাড় বাঁকিয়ে এক চোখ খুললো প্রথমে, সুচালো চোখে তাকিয়ে পাল্টা প্রশ্ন করলো ভ্রু নাচিয়ে, তোর এমন মনে হচ্ছে? আলবাত মনে হচ্ছে। অবধ শিশুর মতো মাথা ঝাঁকায় মাহির। বর্ণ সোজা হয়ে বসলো, প্রলম্বিত এক শ্বাস ছেড়ে চুলে হাত ঘুলিয়ে এলোমেলো করে ঠোঁটে ঠোঁট গুজে হঠাৎ মাহিরের দিকে ফিরল। বর্ণর মনে কি চলে সবকিছু মাহিরকে কিংবা যে কাউকে বলার প্রয়োজন বোধ করে না, করলেও কিছু কিছু বিষয়ে নির্বিকারে বলে দেয় স্বেচ্ছায়। এবারেও বোধ করি ব্যতিক্রম হলো না। মাহির সামনে ধ্যান রেখে ক্ষণে ক্ষণে তার মতিগতি ধরার চেষ্টা করছে। বুকের বাঁ পাশে ডান হাতে তর্জনী ঠেকালো বর্ণ। বক্ষস্থলে গোল গোল করে ঘুরিয়ে বলল, শহর ছাড়তে ইচ্ছে করছে না। এখানে কেমন অস্থির লাগে, মনে হচ্ছে কি যেন হারিয়ে যাচ্ছে ক্রমশ। মাহির অনেকক্ষণ তার কথাগুলোর মর্মার্থ আয়ত্ত করার লক্ষ্যে চুপ করে রয়। অতঃপর বুঝতে পারে শহরের সুখকে রেখে ফিরতে অস্থির লাগছে বর্ণর। চকচক করে উঠল মাহিরের চোখ, বলল, বোনকে মুমূর্ষু অবস্থায় রেখে যে কোনো ভাইয়েরই দূরে যেতে কষ্ট হবে। টেনশন নেবেন না বস। শি ইজ নট মাই সিস্টার। দাঁতে দাঁত নিষ্পেষিত করে বর্ণ হিসিয়ে উঠল। মাহিরকে এমন চোখে দেখল যেন এক্ষুনি টুটি চেপে ধরবে। সে ভরকায়, জোরপূর্বক হাসার চেষ্টা করে ডোরের সাথে সিটে গিয়ে মিনমিন করেই বলল, তাহলে কি স্যার?
কাজিন। ও তো একই হলো। এক নয়, শুনিসনি? বললাম না মাত্র। মাহের বিস্মিত দৃষ্টিতে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বুঝিয়ে স্টিয়ারিংয়ে চোখ রাখে। কেটে যায় অল্পক্ষণ। বোধ সংকটে পড়ে মাহির। তোফাকে বোন ডাকতে দ্বিধা না হলেও সুখের বেলায় অন্য নিয়ম কেন? দুজনেই তো কাজিনী। তোফাকে ইঙ্গিত করে বহুবার বোন সম্বোধন করে কথা বলেছে সে। তো তখন তো বর্ণ এমন রিয়াক্ট করেনি। ইউনো, ও রোজ আমার স্বপ্নে আসে। বর্ণ অন্যমনস্ক, চোখের তারা অজল করছে অদৃশ্য এক অনুভবে। ঠোঁটে অবচেতন মনা হাসি লেপ্টে আছে। মনে হলো সিটে হেলান দিয়ে দুনিয়া থেকে ভিন গ্রহে পাড়ি দিয়েছে কিসব এলোমেলো ভাবনা সমেত। অস্ফুট স্বরে কথাটি বলেও মাহিরের কানে সূর্যের মতো গিয়ে বিঁধল। তখনই ধরফরিয়ে তাকালো পাশে। চোখের পলক না ফেলে সন্দিহান গলায় জানতে চাইলো, সে স্বপ্নে দেখা দিলে আপনার ভালো লাগে? আগে খুব রাগ হতো, আজকাল হয় না, ভালোই লাগে। মাহির বুকে হাত চেপে নিজের। তার বুক কেন ধকধক করছে? হার্ট অ্যাটাক আসবে নাকি? ফ্যালফ্যাল করে সে বর্ণ দিকে চাইল। এই প্রথম নারী বিষয়ক অনুভূতির কথা হচ্ছে তাদের। এর আগে বর্ণকে কোনো মেয়ের ভাবনার আনমনা হয়ে দেখেনি। তার অন্তত মনে পড়ে না। ওর কথা মনে হলে হৃদয় কাঁপে। একটু একটু কাঁপে হয়তো। বর্ণ বোধহয় নিজের খেয়ালে নেই, অথবা আছে। আঙুলে ঠোঁটে ছুঁয়ে চোখ বুঝে আছে। মাহিরের মন বলছে বস নির্ঘাত এখন সুখকে কল্পনা করছে। দুয়ে দুয়ে চার মেলাতে ব্যস্ত হয় মাহির। পুনরায় জানতে চাইল, বস বস ওর দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকতে ইচ্ছা করে। দূরে থাকলে ভেতরে অস্থির অস্থির লাগে, মনে হয় কিছু একটা নেই। বর্ণ হুয়ের মতো কিছু একটা বলল মনে হয়। মাহির স্পষ্ট শুনতে পায়নি। তার মনে নেচে কুদে উঠে অবিলম্বে। ঠোঁটে প্রশস্ত হাসি টেনে বর্ণর অপছন্দ নিয়েও কথাখানা বলে বসলো ফুরফুরে সুরে, বস আপনি প্রেমে পড়েছেন? যেভাবে তুই তোফার উপর পড়েছিস। প্রজ্বলিত মোমে পানি পড়লে যেমন কাল বিলম্ব না করে আগুন নিভে যায় থপ করে, তেমনি মাহিরের ঠোঁট থেকে হাসি বিলুপ্ত হয়ে গেল তৎক্ষণাৎ। স্টিয়ারিং চালাতে ভুলে বসলো প্রায়। হতপতি হয়ে তাকিয়ে রইল স্তব্ধ মুখাবয়বে। বর্ণ চোখ বুঝেই হুঁশিয়ারি দেয়, সামনে তাকা, অ্যাক্সিডেন্টে আমার কিছু হলে মাটির তলায় জ্যান্ত পুঁতে রেখে দেব তোকে। পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা নেমে যায়। বাড়িতে পা রাখতেই ছুটে আসে নোরা। বর্ণ হাতের মুঠোয় তার ছোট হাত আঁকড়ে সামনে এগিয়ে যায়। নোরা হাস্যহীন মুখে কাতর গলায় বারবার করেই বলছে, সুখকে দেখতে যাব। এরপর আবার যখন যাবে তখন আমায় নিয়ে যাবে তো বর্ণ? হানিফা বেগম ড্রয়িং রুমে ছিলেন সে সময়। বর্ণ পাশ কাটিয়ে যাচ্ছিল। তিনি থামিয়ে দিলেন এক বাক্যে, মায়াডার কি অবস্থা এখন দাদু ভাই? আয়জা বেরিয়ে এলেন উদ্ভ্রান্তের মতো। ছেলে মেয়ে শূন্য বাড়িটা কেমন প্রাণহীন হয়ে আছে গত কয়েকদিন ধরে। কেউ হাসে না খিলখিলিয়ে, কেউ খুনসুটি করে না। রোজ ভিডিও কলে ওপাশের অবস্থা দেখতে ভুলে না হলেও সুখকে দেখতে পেয়েছেন মাত্র একবার, তাও অল্পক্ষণের জন্য। বর্ণ ফিরবে তা মাহির অবগত করে দিয়েছিল। হানিফা বেগমের প্রশ্ন বুঝতে পারলেন তিনি। সহ সকালের বর্ণর অপেক্ষায় বসেছিলেন। যদিও সকলে বলতে বর্তমানে হানিফা বেগম, নুরা এবং আইজাই আছেন। হানিফা বেগমের মায়াটার অবস্থা কি? প্রশ্নটার উত্তর একদিন আগে অবশ্য তাজিম শিকদার দিয়ে দিয়েছিলেন। শুনে কি করবেন আম্মা? মৃত্যুর সাথে লড়াই করছে আমার মেয়েটা। আপনি তো কখনো ওকে মেনে নেননি নাতনি হিসাবে। খুশি হন এবার। ফোনের এপাশে থম মেরে বসেছিলেন বৃদ্ধা। খানিক পর ধরা আসা গলায় জবাব দিয়েছিলেন, ওরে আমি কোনো দিন আদর দেই নাই, তা ঠিক, কিন্তু ওর সাথে এমন কিছু হোক ওইটাও চাই না বাপ। ওর এমন কি অবস্থা তুই একবার নিজের মুখে আমারে ক না। বড় বৌমা কয় ও নাকি ঘুমাইয়া আছে, কখন উঠবে কেউ জানে না। হানিফা বেগম এবং আইজা যা যা প্রশ্ন কিংবা উৎকণ্ঠা তার উত্তর দিয়েছে মাহির। আইজার সাথে দু এক বাক্য কথা শেষ করেই বর্ণ নিজের কক্ষে চলে গিয়েছে তখন। আমিন সর্দার তাজিম শিকদারের মতোই একজন বিজনেসম্যান। লসকে বিজনেসে প্রায় লাটে ওঠার পথে। এবারের 3.5 কোটি টাকার ডিল হাতছাড়া হয়ে গেলে পথে বসে থেকে কেউ আটকাতে পারবে না। কিন্তু এই পথে বাধা ছিলেন শিকদাররা।
ডিল পাওয়ার সম্ভাবনা তাদের বেশি রয়েছে, তাই ফোন কল নিয়ে নিয়ম করে হুমকি দিতেন তাজিম শিকদারকে। ডিল ছেড়ে না দিলে যে কোনো একদিক দিয়ে যে কারো ক্ষতি করে দিবে। রাত 9টা, শহরে ধূসর কালো আধারের হাতছানি, রোডে ছোট বড় যানবাহনের চলাচল লেগেই আছে। আমিন সর্দার বাড়ি ফিরছিলেন প্রায় পায়ে হেঁটে। কাছেই ওনার 3তলা বাড়িটি, স্ত্রী এবং 4 সন্তান নিয়ে সেখানেই তার বসবাস। হঠাৎ একটা গাড়ি এসে থামলো। আমিন চলা থমকে দিয়ে তাকাতেই চোখের পলকে তাকে কোনো একটা দানবীয় হাত হেঁচড়ে তুলে নিয়ে সাই সাই করে চলে বাকি গাড়িদের সাথে মিলেমিশে গিয়ে একসময় কোথাও ফারার হয়ে গেল। শরীর জুড়ে হিমশীতল স্রোত বয়ে গেল যেন। থরথর কেঁপে ওঠে আমিন সর্দার। অত্যাধিক ভয়ার্ত দৃষ্টিতে ফ্যাল তাকিয়ে রয় বোমা চোখে। একটু আগে কণ্ঠ ফেরে যে চিৎকার ভেসে উঠেছিল তা এখন পুরোপুরি গায়েব। অনর শরীরে থম মেরে দম আটকে চোখ কিঞ্চিত গলার দিকে নামালো সে। একটা ধারালো চাকু গলার ডান দিকে এসে ঠেকেছে। চেঁচিয়ে ওঠার অপরাধে খানিক বিঁধে গেছে সেটাই, ফলে রক্ত বেরিয়ে গড়িয়ে শার্টের কলারের সাথে মিলেমিশে যাচ্ছে। আমিন ঢোক গিলে চোখ তুলে শঙ্কিত দৃষ্টিতে। লোকটার চেহারা রুমালে ঢাকা, চোখ দুটোই শুধু দৃশ্যমান। সেই চোখের শান্ত অথচ দৃঢ় চাহনি কেমন যেন ভয়ঙ্কর ঠেকল। এ যেন ঝড় আসার পূর্বাভাস। ভীত গলায় আমিন বলল, কে তুমি? বাক্যটা শব্দ হয়ে ঝরার পরপরই সম্মুখে বসে থাকা পুরুষালী দানবীয় হাতের থাবা এসে গালের এক পাশে লাগলো। খুবই নিষ্ঠুরভাবে ঠাস মতন শব্দ হয়। কানের ভেতর ভং ভং করে উঠতে লাগাতার আমিন হাতে গলা ছোঁয়ার সাহস করে না। অজ্ঞাত ব্যক্তি দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, গিভ রেসপেক্ট, টেক রেসপেক্ট। চাচার বয়সী মানুষের গালে তীব্র আঘাত হেনে টেক রেসপেক্ট কথাখানা বড্ড বেমানান শোনালো। ড্রাইভিং সিটে বসে স্টিয়ারিংয়ে হাত চেপে রাখা মুখোশধারী লোকটা চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা আয়নায় সচক্ষে অবলোকন করে মুখ কুঁচকায়। ছলনাময়ী বস্তার পরপরই মনে পড়ে ছলনাময়ী একটি স্ত্রীবাচক শব্দ। আপনি কি কে বাবা? ভেবে নে তোর জমদূত। কণ্ঠরোধ হয়ে আসে আর চোখে জানালার বাহিরে দৃষ্টিপাত করার চেষ্টা করে আমিন। ভেতরে হাজার চিৎকার করলেও বাহিরে আওয়াজ ভেসে যাবে না। উপরন্ত গাড়ি ছুটে চলছে নির্জন রাস্তা ধরে। জানের মায়া জেকে বসে মনে। আমিন বলে ওঠে, জেনে না জেনে আমি আপনার কোনো ক্ষতি করিনি কখনো। দয়া করে আমায় ছেড়ে দিন। অজ্ঞাত ব্যক্তি সামনের সিটের মাথায় উঠে তার দিকে মুখ করে বসেছে। হাতের চাকু এখনো তার গলায় ঠেকিয়ে রাখা। সেটা গলার এ পাশ থেকে ওপাশ স্লাইড করার ফাঁকে ছোট ছোট দৃষ্টি ফেলে যেন ঠোঁট বাঁকিয়েই বলল, জেনে না জেনে কোনো ক্ষতি করিসনি কখনো। এত প্রবল কনফিডেন্স। কথা শেষেই চাকুর আগায় চোয়াল ঠেলে ওপরে তুলল মধ্যবয়সী লোকটার শ্যামবর্ণ মুখখানা, যেটাই এখনো ভীতির ছাপ লেগে আছে। আমিন মিনমিনে কণ্ঠেই বলল, সত্যি বলছি, বিশ্বাস। এই মুখে ফুলকে টোকা দেওয়ার কথা বলেছিলি, এই কানেই পাঁচাটা বাস্টার্ডগুলোর ইয়েস বস শুনে তৃপ্ত হয়েছিলি। কেমন হয় যদি এই মুখ এই কানই না থাকে? নিস্তব্ধ পরিবেশ। ফিসফিসিয়ে বলা কথাগুলো অদ্ভুত ভয়ানক শোনায়। অজ্ঞাত ব্যক্তিকে অস্বাভাবিক মনে হচ্ছিল তখন। থরথর কেঁপে ওঠে আমিন সর্দার। কথা জড়িয়ে যায়। ফুলকে? ডটার অব তামিজ শিকদার মনে পড়ে? হতভম্বে মুখে একবার ডানে বায়ে তো আর একবার ওপর নিচ মাথা ঝাঁকিয়ে গড়গড় করে বলল আমিন, ওকে আমি কিছু করিনি, বিশ্বাস করুন। আমি সেদিন দূর থেকে লোকদের ছবি তুলতে বলেছিলাম, যাতে মিস্টার শিকদারকে ভয় দেখাতে পারি। এর চেয়ে বেশি কিছু করিনি। আমায় বিশ্বাস করুন স্যার, ওর কাছাকাছিও কেউ ঘেঁষেনি। বড় কপাল মুখ গাঢ় রকমের কুচকে আমিন সর্দারের মুখের ওপর ঝুঁকে গেল আচমকা। দাঁতে দাঁত নিষ্পেষিত করেই বলল, সারা জীবন মিথ্যে বলে হায়াত পার করে দেয়া মানুষও মৃত্যুর আগ মুহূর্তে সত্যি স্বীকার করে নেয়। আর তুই শালা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে বড় মুখে মিথ্যে বলে যাচ্ছিস। প্রাণের মায়া নেই? আমি সত্যি বলছি, সেদিন আমার দুটো লোক ওই মেয়ের। ঠাস করে দ্বিতীয় দফায় চর পড়ল কালে। বর্ণ বলল নির্বিকারে, সুখ ওর নাম?
আমিন মেনে নেয়। সুখমায়ের পিছু নিয়েছিল ঠিকই, কিন্তু কিছু পথ গিয়ে দূর থেকে তারা দেখতে পেল একটা গাড়ি থেকে 3টি ছেলেপুলে নেমে ওকে তুলে নিয়ে যাচ্ছে। বর্ণ চোখ তুলল ফট করে। তারপর সুখমাইকে নিয়ে গাড়িটি চলে যেতেই আমার লোক ফিরে আসে। অল্পক্ষণ চুপ করে রয় বর্ণ। আমিন সর্দারের কানের গোড়ায় গলায় থুতনিতে চাকু দিয়ে আলতো চাপে আঁকিবুকি করতে করতেই বলল, সেদিন ওই 3 শুয়োরের সাথে সুখের হাতাহাতি ধস্তাধস্তি হয়েছিল। হ্যাঁ হ্যাঁ সাহায্যের জন্য সুখ আশেপাশে তাকিয়েছিল। ছিল। কেউ এগিয়ে গিয়েছে? আশেপাশে হাতে গোনা 2-1 মানুষ ছিল, কেউ যায়নি। তুই বা তোরা পুরো দৃশ্য নিজ চোখে দেখেছিলি? আমি নয়, আমার লোকেরা। ওরা প্রতি মুহূর্তের আপডেট দিয়েছিল নিশ্চয়ই। জি। তোর মেয়ের বয়সী একটি মেয়েকে 3টি জন্তু জোর জবরদস্তি করছে। সে সাহায্য চেয়ে কোনো আওয়াজ বের করতে পারছে না মুখ দিয়ে, কিন্তু কাতর চোখে আশেপাশে তাকাচ্ছে। হয়তো কেউ এগিয়ে এসে তাকে প্রোটেক্ট করবে। তোর কি একবারও মনে হয়নি ওই হায়নাদের নাগাল থেকে মেয়েটাকে উদ্ধার করি? ফ্যাল ফ্যাল তাকিয়ে রইল আমিন। মুখে জবাব নেই। সে তো খুশিই হয়েছিল, তার কাজটা অন্য কেউ করে দিচ্ছিল দেখে। এবার শিকদার বেটা বুঝবে মজা। হেল্পলেস মেয়েটা নিজেকে রক্ষা করতে ব্যর্থ হয়ে একটু সহানুভূতি, একটু সাহায্যের আশায় আশেপাশে তাকিয়ে যখন দেখল কেউ এগিয়ে আসবে না, তখন পৃথিবীর মানুষের উপর কতটা অনীহা, অভিমান জমেছিল ফুলের, অনুমান করতে পারিস? বর্ণর কথাবার্তাগুলো ফিসফিস আওয়াজে, অথচ অঙ্গভঙ্গি অপ্রকৃতিস্থর মতো দেখাচ্ছিল। ঝুলে পড়ার মতো আমিনের পাশে থপ করে বসে কেমন কেমন যেন করছিল। মাহির দ্রুত পিছু ফিরে। আমিন কিছু বলতে নেওয়ার আগেই কালো কাপড় পেঁচানো হাতে সর্বস্ব দিয়ে ঘুষি বসালো মুখ বরাবর। গলগলিয়ে রক্ত ছুটে এসে মুখ বেয়ে। দুটো দাঁত গোড়া থেকে উঠে মুখের অভ্যন্তরে কিছু দাঁত নড়বড়ে হয়ে যায়। জিভে ঠোঁট ভিজিয়ে মাহির আয়নায় বর্ণর মুখশ্রী দেখার চেষ্টা করে। পেছনের সিটে আছেন মহাশয়। মুখের রুমাল খুলে এক হাতে ঘোরাতে ঘোরাতে অপর হাতে সিগারেট ফুঁকছে। ধোঁয়াগুলো কিছু খোলা জানালা দিয়ে পালিয়ে যাচ্ছে, কিছু গাড়ির ভেতরে মিলেমিশে একাকার। গাড়িতে বর্তমানে তারা দুজন ব্যতীত অন্য কেউ নেই। শোন তো। মাহির চট করে তাকালো। বর্ণ কিছু বলতে চাইছে, কিন্তু নজর বাঁচিয়ে এদিক ওদিক দেখছে। সন্দেহ ডানা বাঁধে মাহিরের চোখে। বস কি ইতস্তত করছে কোনো বিষয়? বাপরে, এ তো তবে ভূতের মুখে রামনাম। কিছু বলতে চান ভাই? এই একটা অভ্যাস তার। সময় সাপেক্ষে সম্বোধন পাল্টায়, কখনো বস, কখনো স্যার, কখনো বা ভাই। কাঁধ দুলিয়ে বর্ণ মাছি তাড়ানোর মতো করে হাত বাঁচিয়ে বলল, হ্যাঁ। জীবনের এই প্রথম কোনো কথা বলতে বর্ণকে ইতস্তত করতে দেখছে। আর সেটা শুনতে মাহির উদ্গ্রীব হবে না? এমন হয় নাকি? আবার উৎসুক দৃষ্টি মেলে বলল প্রচ্ছল স্বরে, বলুন ভাই। বর্ণর আধ খাওয়া সিগারেট বাইরে ছুঁড়ে ফেলে গলা খাকারি দিয়ে অন্যত্র নজর রেখে বলল হঠাৎ, তুই শিওর আমি ফুলের প্রেমে পড়েছি? জোরে সুরে ব্রেক কষে গাড়ি। বলতে ভুলে গেল মাহির। কেবল বিস্ময়ে বাকরুদ্ধ চোখে চেয়ে রয় পেছনে ঘাড় ঘুরিয়ে। সে কি সত্যি শুনল? মুখ অফ করিয়ার মশা মাছি নিজেদের বাপদাদার সম্পত্তি মনে করে শেল্টার নেবে। বাধ্যের মতো হুট করে মুখ বন্ধ করলো সে। ঠোঁটে মৃদু হাসির রেখা ফুটে ওঠে। প্রফুল্লে চোখের দৃষ্টি দুটি ছড়ায়। বর্ণর কম বেশি রূপ অল্প বিস্তার দেখা হয়েছে ইতপূর্বে। এবার প্রেমিক রূপ দেখার পালা এলো বলে। এখন তো ছুতো একটা পেয়ে গেছে। বস যদি প্রেমে নাই বা পড়ে, সে তো উস্কে দেওয়ার জন্য আছেই। ফুল। মাহির থেমে যায় পরপর। এই নামে বর্ণ ব্যতীত দ্বিতীয় কারো তার সামনে ডাকা বারণ। অভ্রর মুখে একবার শুনেছিল কথায় কথায়, তাকেও নাকি বিষয়টা অবগত করেছে তোফা। অনেক বছর আগে সমবয়সী খালাতো ভাই বর্ণর দেখা দেখি সুখকে ফুল বলে সম্বোধন করায় এক ঘুষিতে তার নাক ফাটিয়ে দিয়েছিল আর বলেছিল, ও শুধু আমার ফুল, অন্য কেউ এই নামে ডাকলে তার শাস্তি এমনই হবে। সেসব অনেক আগের কথা। বর্ণ তখন 9-10 বছরের হবে হয়তো। ওই বয়সের অনেকেই খানিকটা হিংসুটে ধাঁচের হয়।
যা তারা নিজের ভাবে, তার ভাগ সহজে অন্য কাউকে দিতে চায় না। উপরন্তু ফুল নামটা বর্ণর দেওয়া, তাহলে অন্য কেউ কেন ডাকবে? তোফার মুখে শুনে ঘটনা স্মৃতিচারণ করতে বর্ণকে হেসে হেসে সেবার খোঁচাতে গিয়েছিল অভ্র, অথচ কথা সম্পন্ন করতে পারেনি ছেলেটা।